স্বামীজির থেকে 9 বছরের বড় ছিলেন মা। ঘুমটা দেওয়াটা তখন সামাজিক রীতি, ফলে ঘুমটা খুলে কথা বলবেন, সেটা হয়ওনি, সেটা এক্সপেক্টেডও নয়। মা স্বামীজির সঙ্গে প্রথম কবে সাক্ষাৎ করেছিল জানা যায় না। একজন আমেরিকান সাইকোলজিস্ট লিখেছিলেন মার যে মুখ, সে মুখটা ক্লাসিক্যাল ডিজাইনকে স্যাটিসফাই করে। অর্থাৎ তোমার নাক থেকে কানের যে দূরত্ব, নাক থেকে ঠোঁটের যে দূরত্ব, একেবারে কপি বুক। মাকে চিনিয়ে দিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ। মা অবশ্যই ঘোমটা খুলেছিলেন যখন মা থিয়েটার দেখতে যান চৈতন্য লীলায়। মা স্বামীজির না কোনো প্রপার বায়োগ্রাফার পাওয়া গেল না, যে বায়োগ্রাফার তাদের দৈনন্দিন হিসেব দেবে। প্র্যাকটিক্যাল উইজডম মার ছিল। সেই প্র্যাকটিক্যাল উইজডমটা সবাই মানলেন কেন? কারণ শি ওয়াজ আ সিম্বল অফ ট্রুথ। নমস্কার। স্মরণে মননে চিন্তায় ও চেতনায় স্বামী বিবেকানন্দ পডকাস্টে আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা ও আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের পডকাস্ট শুরু করছি। আমার সঙ্গে বলাই বাহুল্য বাক্যালাপে রয়েছেন স্বনামধন্য সাংবাদিক তথা বিবেকানন্দ গবেষক শ্রী তরুণ গোস্বামী। তরুণবাবু, আপনাকে স্বাগত আমাদের পডকাস্টে। আজকের বিষয় কিন্তু শ্রী শ্রী সারদা মা, আমাদের সর্বজনশ্রদ্ধেয় শ্রীমা। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে শ্রীমা তো বয়োজ্যেষ্ঠা ছিলেন নিশ্চয়ই স্বামীজির সাথে, তবু শ্রীমা আপনার কাছেই শোনা যে তিনি সবসময় পর্দানুসীন হয়ে থাকতেন, দাদা ঘোমটা ঢেকে কথা বলতেন। সেখানে আমার বক্তব্য যে স্বামীজির সঙ্গে তার প্রথম সাক্ষাৎ বা কখনো চাক্ষুষ মানে কথাবার্তা বা এরকম আলাপচারিতার কোনো সুযোগ হয়েছিল কিনা, বা প্রথম শ্রীমার সঙ্গে কিভাবে তার এই পরিচয়টা হয়? স্বামীজির থেকে 9 বছরের বড় ছিলেন মা। 1854 সালে মা জন্মগ্রহণ করেন। স্বামীজি 1863, 9 বছরের বড় ছিলেন। ঘোমটা দেওয়াটা তখন সামাজিক রীতি, ফলে ঘোমটা খুলে কথা বলবেন, সেটা হয়ওনি, সেটা এক্সপেক্টেডও নয়। মা স্বামীজির সঙ্গে প্রথম কবে সাক্ষাৎ করেছিল জানা যায় না। দেখুন, মার যে রয়েছেন সেটা স্বামীজিরা কবে বুঝলেন? যখন ঠাকুর অসুস্থ, তাকে শামপুকুরে প্রথমে এবং পরে কাশীপুরে নিয়ে যাওয়া। সেখানে ঠাকুরের খাওয়া দাওয়া কি হবে সেইটা নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়লেন, কারণ ঠাকুরের তো অসুখ বাড়ছে আস্তে আস্তে, ফলে তার জন্য খাওয়া দাওয়া কি হবে, কে তার যত্ন করবে, তাই মা কাশীপুরে থাকতে শুরু করলেন। এবং মা ভোরবেলায় উঠে নিজের কাজকর্ম সেরে রান্না করতেন এবং ঠাকুরকে খাওয়াতেন। আমরা যেহেতু মাস্টারমশাইয়ের কাশীপুরের দিনগুলোর বেশি বর্ণনা পাই না, মা তো খাবার দিতে আসতেন ঠাকুরকে, ঠাকুরের সামনে বসে খাওয়াতেন। তখন স্বামীজিরা কেউ থাকতেন কিনা ঘরে আমরা জানি না। তখন যদি জানা যেত তাহলে ঘোমটা তোলা অবস্থায় মাকে দেখা যেত। দ্বিতীয় কথা মনে রাখবেন, একজন আমেরিকান সাইকোলজিস্ট লিখেছিলেন মার যে মুখ, সে মুখটা ক্লাসিক্যাল ডিজাইনকে স্যাটিসফাই করে। অর্থাৎ তোমার নাক থেকে কানের যে দূরত্ব, নাক থেকে ঠোঁটের যে দূরত্ব, একেবারে কপি বুক। ফলে মার রূপ ছিল সাংঘাতিক, সত্যি অজানা তথ্য। কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ সাইকোলজিস্ট একজন লিখেছিলেন। এবং মার নাকের থেকে কানের দূরত্ব ছিল একদম যেরকম মডেল হওয়া উচিত সেই রকম ক্লাসিক্যাল। ফলে মা সবসময় নিজের রূপ ঢেকে রাখতেন, ঘোমটা দিয়ে কথা বলতেন। বেলুর মঠে যখন মা যান, বেলুর মঠের জমি তিনি দর্শন করেন, স্বামীজি বলেছিলেন যে তোমার জায়গা হলো, তুমি এখানে ঘুরে বেড়াও। সেইখানেও মা ঘোমটা সরিয়েছিলেন বলে তার কোনো বর্ণনা পাওয়া যায় না। নিবেদিতা যখন গিয়েছিলেন স্বামীর সঙ্গে দেখা করতে, মার সঙ্গে দেখা করতে, নিবেদিতা, পলিসারাবুল এবং জোসেফিন ম্যাকলাউড, সেইখানেও মা ঘোমটা দিয়েই ছিলেন। স্বামীজি মার সম্বন্ধে লিখতে শুরু করেন তার চিঠিতে। আমেরিকা থেকে 1894 সালে স্বামী শিবানন্দকে চিঠি লেখেন, তাতে বলেন যে মা কি বস্তু তোমরা জানো না, ক্রমে ক্রমে সব বুঝতে পারবে। এইখানে আমার একটি বক্তব্য আছে। বক্তব্যটি হচ্ছে যে মাকে চিনিয়ে দিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ, একদম। কারণ মার যে বিপুল শক্তি ভেতরে রয়েছে, সেই শক্তিটি ঠাকুর চিনিয়ে দেন, এবং চিনিয়ে দেন বলে স্বামীজি সেই ঠাকুর নিজে চিনতে পেরেছিলেন, অবশ্যই পেরেছিলেন। তাছাড়া ঠাকুরের
আরেকটা বড় ছিল, ঠাকুর তো নারী জাগরণের জন্য এসছেন, সেইখানে একজন মডেল নারীকে দরকার সামনে থেকে রেফার করা যাবে যাতে। তখন তো মেয়েদের প্রতি সীমাহীন অত্যাচার, অশিক্ষা ইত্যাদি ইত্যাদি, পরিবারগুলো কদর্য। সেইখানে কলকাতার বুকে দাঁড়িয়ে এমন একজন তিনি এস্টাবলিশ করছেন, তিনি হচ্ছেন পিউরিটি পার্সনিফাইড, এবং সেটি মা। এবং স্বামীজি দেখছেন তার সঙ্গ জননী তিনি। বিলেত থেকে বারবার চিঠি লিখেছেন মার একটা জায়গার জন্য, নিজে করে যেতে পারেননি, শরীর চলে গেছে, তার অনেক বছর পরে স্বামী শারদানন্দজি করেন, কিন্তু মার জায়গা চাই, মাকে, মার জন্য কিছু তাই। আমার ঠাকুর চলে গেলে ক্ষতি নেই, কিন্তু মা এখন চলে গেলে সর্বনাশ। তার কারণ যে মেয়েদের একটা মডেল রাখছেন সামনে। Bada Sri Sharada has been born to revive that wonderful Shakti in India, making her the nucleus Gargis and Maitreys will be born in this world. See how grand is the power of Shakti. স্বামীজি ব্যতীত মা স্বামী শারদানন্দজির সঙ্গে তাকে নির্ভর করেছেন, স্বামী যোগানন্দজিকে নির্ভর করেছেন, স্বামী অদ্বৈতানন্দজি, বুড়ো গোপাল দাদা তিনি বাজার করতে যেতেন। মায়েদের সকলের সঙ্গে খুব সুসম্পর্ক ছিল, মা সকলের খবর রেখেছেন। কিন্তু এখনকার একজন সাহিত্যিক মনে করেন করতেন যে কেন মা গল্প করতেন না, গল্প করার চল ছিল না তখন। মেয়েদের সঙ্গে থাকতেন, ছেলেদের সঙ্গে থাকতেন। মা অবশ্যই ঘোমটা খুলেছিলেন যখন মা থিয়েটার দেখতে যান চৈতন্য লীলা, কেউ তার বর্ণনা দেয়নি। কারণ মার তো মাস্টারমশাই ছিলেন না, ঠাকুর চৈতন্য থেকে যান মাস্টারমশাই ছিলেন, মাস্টারমশাইয়ের বর্ণনা দিচ্ছেন, ঠাকুর কাঁদছেন, কোট ভেসে যাচ্ছে, মা কেউ বর্ণনা দেননি। কিন্তু তিনি তো বক্সে বসে থিয়েটার দেখেছিলেন, তিনি তো সার্কাস দেখতে গিয়েছিলেন। এবং স্বামী তখন শরীরে নেই, কিন্তু মাতৃ জীবনে ঘটেছিল এগুলো। এবং সঙ্গ জননী কেন? কারণ স্বামীজিরা সকলেই সমবয়সী। মাথার ওপর মা থাকলে, ছেলে যদি জানে মাথার ওপর মা থাকে, অ্যালিজিয়েন্স তৈরি হয়, অথরিটির প্রতি অ্যালিজিয়েন্স। মা হচ্ছে সিম্বল অফ অথরিটি, স্নেহ তো বটে, অথরিটি, শি স্ট্যান্ডস ফর দ্য মঠ। যে কারণে দেখবেন মার নামে সংকল্প করে পুজো হচ্ছে। এই যে প্রথম একবার পুজো তো স্বামীজি করতে পেরেছেন বেলুড় মঠে, দুর্গা পুজো মার সংকল্প করে হয়েছে, মাকেই সংকল্প পুজো হচ্ছে। মা মঠে এসছেন পুজোর সময় দেখতে, ঠাকুর দেখতে এসছেন। আচ্ছা, দক্ষিণেশ্বরে যখন গেছিলেন স্বামীজি প্রথম স্বামীজির দর্শন, তখন কি মার এক্সিস্টেন্স বা মা তখন ছিলেন এখানে নহবতে ছিলেন। মা তো ঠাকুরের ঘরে আসতেন না, ঠাকুর তো নিয়ে ঘরে গল্প করতেন, কিন্তু স্বামীজিরা থাকবেন। মা সেরকম রান্না করেছেন, ছোলার ডাল করেছেন, মোটা রুটি করেছেন, একদম ঠাকুরের মতো করে রান্না করেছিলেন, একেবারে সাদা মোটা ছোলার ডাল। স্বামীজি খেয়ে ঠাকুরকে বলেছিলেন নুন কম পড়েছে, ভালো লাগেনি। পরের দিন ঠাকুর বলেন যে নরেন যখন আসবে তখন ঝাল ঝাল রান্না করতেছেন, ঝাল খেতে খুব ভালোবাসতেন, তো উত্তর কলকাতার মানুষ ছিলেন। মা সেরকম করে রান্না করেছেন। অবেদানন্দজি মার উপর লিখেছেন যে যথাগ্নের দায়িকা শক্তি বা জননী শারদাং দেবী রামকৃষ্ণ জগৎগুরু পাদপদ্মে তয়শ্রিত প্রণমামি মুন, অবেদানন্দজির লেখা। ফলে মার প্রতি সকলেরই একটা অত্যন্ত শ্রদ্ধা। অবেদানন্দজিও যথেষ্ট, অবশ্যই। কিন্তু মা শোকটা আমরা কেউ দেখি না, শোকটা কেউ দেখি না। মা কাকে ঠাকুরের চলে যাওয়া দেখেছেন, বলরাম বাবু চলে যাওয়া দেখেছেন, নাগমহাশয় চলে যাওয়া দেখেছেন, সন্ন্যাসী শিষ্য অনেকের দেখেছেন। স্বামী যোগানন্দজি, স্বামী বিবেকানন্দ, স্বামী নিরঞ্জনানন্দ, সিস্টার নিবেদিতা, স্বামী প্রেমানন্দ, এতগুলো মৃত্যু তিনি দেখেছেন। স্বামী স্বরূপানন্দ, স্বামী বিমলানন্দ, সকলকে দেখেছেন তিনি, কিন্তু কোন মৃত্যুর কোন রিয়াকশন দেননি। বহুদিন পরে স্বামীজির সম্বন্ধে বলেছিলেন, যেদিন খবর পেলাম স্বামীজি চলে গেছেন, সে মনটা হু করে উঠেছিল, কষ্ট তো হয়েছিল। আসলে কি জানেন তো, আমার যেটা মনে হয় যে ঠাকুর মা স্বামীজির না কোনো প্রপার বায়োগ্রাফার পাওয়া গেল না। যে বায়োগ্রাফার তাদের দৈনন্দিন হিসেব দেবে। আমাকে একজন ভদ্রলোক বলেছিলেন, তিনি 1910 সালে জন্মেছিলেন। মা যখন শরীর চলে যায়, তার 10 বছর বয়স, তিনি বাগবাজারে থাকতেন। উদ্বোধনের বাড়ির পেছনের দরজা খুলে খিড়কির দরজা দিয়ে মা গঙ্গা স্নান করতে যেতেন। উদ্বোধনের বাড়ির পেছনে দরজা দিয়ে গঙ্গা স্নান করতে যেতেন। তখন গঙ্গা ওয়াজ সো ক্লোজ অ্যাকচুয়ালি। এখনো তো তাই, মায়ের ঘাট তো খুব কাছে, হ্যাঁ খুব কাছে। মা সেখানে যেতেন, এবং আশেপাশের যারা ছিলেন তারা মাকে কিন্তু কেউ দেবী বলে ভাবতেন না, মানুষ বলে ভাবতেন। এটাই তো ঠাকুর করে দিয়ে গেলেন, দেবী হয়ে গেলেই তার শুধু পুজো হবে, কেউ তাকে অনুসরণ করবে না। কিন্তু যদি আপনার জন হয়, সবাই গিয়ে কথা বলতে পারতো, মন খুলে গল্প করতো। মাও পান সাজছেন, মাও গল্প করছেন, এই তার সঙ্গে মিলেমিশে একার করে দিয়েছে। তারা স্বামীজিকে সবাই ভাবতেন, মাকে ভাবতেন যে মা,
মা স্নান করতে যাচ্ছেন, মা বলে ডাকতেন সকলেই, কিন্তু মা স্নান করতে যাচ্ছেন, মা চুল শুকাচ্ছেন সাথে দাঁড়িয়ে, এসব দেখেছিলেন তারা। এই চেতনাবোধটা কোন সময় এলো শ্রীমায়ের যে এই গুপ্ত শক্তি বা এই সুপ্ত শক্তি? স্বামীজি বলে গেলেন, স্বামীজির বিদেশি ভক্তরা সেটা দেখলেন, অলি সারাবুল ফেরত যাচ্ছেন, মার ছবি তুলে নিয়ে গেলেন, এই যে ছবিটা আমরা পাই, খোলা জায়গাটা নিবেদিতা চুল দিয়ে ঢেকে দিলেন, সে বিখ্যাত ছবি। তো তারা মানে বিদেশিরা তো বুঝেছে, কারণ বিদেশিরা তো তখনই নারী স্বাধীনতার টেস্ট পেয়েছে, এদেশে তো তা নয়। এদেশে হচ্ছে স্বামীজির কথা, মেয়েরা আমাদের দেশে বেবি গেটিং মেশিন, বিদেশে তো নারী স্বাধীনতা আসতে শুরু করেছে। এই স্বামীজির যারা শিষ্যা ছিলেন এরা সকলেই নারী স্বাধীনতার আন্দোলনের সঙ্গে যুক্ত। অলি সারাবুল তিনি উইমেন সাফরেজ মুভমেন্টের সঙ্গে যুক্ত ছিলেন, জোসেফিন ম্যাকলাউডরা গাড়ি সাহস ছিল, তারা মাকে অ্যাসেস করতে পেরেছেন, মাকে বুঝতে পেরেছেন, স্বামীজি বুঝতে পারেন। আমাদের সমাজ তো মেয়েদের প্রতি সেই সম্মান দিত না, একদমই না, একদমই না, একদমই। এবং দেখবেন কোন ছবি ঠাকুরের সঙ্গে মা নেই, কেন? ঠাকুর বলছেন তাহলে সবাই ভাবে বৈষ্ণবীর মতন। মা ওয়াজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট এন্টিটি, রাইট রাইট। সেটা বোধহয় মানে প্রপারলি গ্লোরিফাই করেছেন টু সাম এক্সটেন্ট স্বামীজির দ্বারা, স্বামীজি। এবং তার স্বামীজি চলে গেলেন, তখন আস্তে আস্তে সবাই মঠের মার এই যে তার যে শক্তি সেটা সম্বন্ধে অবহিত হতে লাগলো, এবং মঠের সব ক্রিটিক্যাল ডিসিশন মা নিতে লাগলেন। তখন তারা বুঝলেন যে মা সাধারণ মানুষ তো নন। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, তখনকার যে গোড়া হিন্দু সমাজ, সেখানে ধরুন এরা সন্ন্যাসী, তখন একজন মহিলাকে এরকম সঙ্গ জননী করে কোনো রেজিস্ট্যান্স আসেনি? না না, তখন তো সঙ্গটাই নেই, সঙ্গটা নেই। তো আমি এখনকার রামকৃষ্ণ মিশন ভাববেন না, তখন বেলুর মঠ নেই, তাতে একটা জমি হয়েছে, সেখানে কয়েকজন সাধু রয়েছেন, বেলুর তো গ্রাম, ফলে সমাজ কোনো রেজিস্ট্যান্স দেয়নি, সমাজ টেরও পায়নি, হয়তো টেরও পায়নি, হয়তো সে অর্থে টেরও পায়নি। সন্ন্যাসীদের মধ্যেই সীমিত ছিল, সন্ন্যাসীর মধ্যে সীমিত ছিল। আর মা গায়ে মাখতেন না, এমন টাওয়ারিং পার্সোনালিটি ছিল। ওই যে হিন্দু ব্রাহ্মণের বিধবা হাতে বালা পড়ে আছেন, এই নিয়ে অনেকে অনেক কথা বলেছে, তিনি গায়ে মাখেননি, তিনি গায়ে মাখতেন না, কারণ তার মনে হতো ঠাকুর চেয়েছেন, তার এগুলো তিনি করছেন। আচ্ছা, স্বামীজি ছাড়া ধরুন স্বামীজি গুরু ভাই তো অনেকেই ছিলেন, মায়ের ভক্ত তো অনেকেই ছিল আর কি, এমন কেউ কে ছিলেন যে সে ক্লোজার টু, মানে আমি শারদানন্দজিৎ তো তার নামই স্বামীজি রেখেছেন মার দ্বারপাল, শারদা মার দ্বারপালকে নাম রেখেছিলেন শারদানন্দ। তার জোরেই উদ্বোধনের বাড়ি, সেখানে মার পাখাপাখি ভাবে কলকাতায় থাকা। শারদানন্দ খুবই সম্মান করতেন মাকে, কিন্তু ওনার যে একটা সেপারেট বাসস্থানের প্রয়োজন সেটা কনসিভ করেছেন একেবারে চিঠিতে আছে। বৈকুণ্ঠ সান্যালকে লিখেছেন, ব্রহ্মানন্দজি লিখেছেন, রামকৃষ্ণানন্দজি লিখেছেন, শারদানন্দ লিখেছেন, মার জন্য একটা জায়গা ঠিক করে আমাকে পাঠাও, কত দাম লাগবে আমাকে জানাও। মানে তার যে ইউটিলিটি, মানে এই ইউটিলিটি শুধু নয়, এই যে নারী আন্দোলনটা হবে, সেই আন্দোলন তো সামনে আপনার একজন দরকার। আপনি তো বলতে পারবেন না যে সরস্বতী, লক্ষ্মী ইত্যাদি ইত্যাদি। এবং বেলুর মঠে তো সরস্বতী পুজো কখনো হয়নি, একবার দুর্গা পুজো স্বামীজি করেছিলেন, কেমন? ফলে একজনকে আপনার ফিজিক্যালি দরকার, হু রিপ্রেজেন্টস পাওয়ার। মা ছিলেন সেই শক্তি, মার নারী স্বাধীনতার একদম শক্তি, নারী স্বাধীনতার প্রকৃষ্ট রূপ, তাকে স্বামীজি প্রতিষ্ঠা করে গেলেন, তাকে ঠাকুর প্রতিষ্ঠা করে গেলেন। ফলে একজনকে দরকার ছিল, একজন নারীকে। ঠাকুর থাকাকালীন তিনি কিন্তু নীরবে, একদম পুরো নিবৃতে ছিলেন, কিন্তু ঠাকুর তো নিজের জপের মালাটা তারপরে দিয়ে দিয়েছিলেন। আর আপনার কাছে শোনা সেই পুজোর দিনে বালা তৈরি, পুজোর দিনে ডায়মন্ড কাট বালা বানিয়ে দিয়েছিলেন, পুজোর দিনে সেই তো মালাটা তার পায়ে অর্পণ করলেন। এই পৃথিবীর ইতিহাসে নেই একজন নারীর প্রতি সম্মান জানাতে গিয়ে জপের মালা, যেটা হিন্দুদের কাছে সবচেয়ে, হিন্দু কেন সব ধর্মে, খ্রিস্টানরাও রোজারি করে এবং মুসলমানরাও মালা জপে, সেই জপের মালাটি ঠাকুর দিয়ে দিলেন এবং বললেন ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। এই প্র্যাকটিক্যাল উইজডম মার ছিল, সেই প্র্যাকটিক্যাল উইজডমটা এটা সবাই মানলেন কেন? কারণ শি ওয়াজ আ সিম্বল অফ ট্রুথ। আপনি একজন জ্বলন্ত মূর্তি সামনে না রাখতে পারলে নারী আন্দোলন করা সম্ভব ছিল না, কারণ সরস্বতী, লক্ষ্মী এগুলো ধ্যান, লোক দরকার ছিল, লোকটি হচ্ছেন মা। এবং যারা অত জ্ঞানী নয় তাদের পক্ষে বোধহয় একজন কারো গিয়ে কথা বলতে পারছেন, বসতে পারছেন, মাও তার সঙ্গে গল্প করছেন, এই আটপৌড়ে জীবনটা খুব দরকার ছিল। রামকৃষ্ণ আন্দোলনের কথা হচ্ছে যে তুমি তোমার ব্যক্তিগত আটপৌড়ে জীবনের মধ্যে দিয়ে মনটাকে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর করে উচ্চ পর্যায়ে পৌঁছাতে পারো।
এই আন্দোলনের জন্য সাদামাটা জীবনের একটা প্রয়োজন ছিল। ঠাকুরের সেইটা ছিল না, কারণ তিনি দক্ষিণেশ্বরে থাকতেন, মথুর মোহন তাকে বাবা বলতেন, ফলে তার জন্য সেপারেট ব্যবস্থা ছিল। তার ঘর ছিল, তার তক্তাপোষ ছিল, তার ছোট খাট ছিল, তার শীতল পাটি ছিল, সবই ছিল সে ঘরের মধ্যে, কারণ তিনি মথুর মোহনের বাবা। এবং মনে রাখতে হবে, মথুর মোহন বেঁচে থাকলে কেউ থাকতে পারতেন না গিয়ে, কারণ মথুর মোহন মনে করতেন যে বাবার কষ্ট হবে, সন্ধ্যে হলে সবাইকে ভাগিয়ে দিতেন। মথুর মোহন তো মারা গেলেন। মথুর মোহন মারা, এই বলতে যাচ্ছিলাম, যদি মথুর মোহন জীবিত থাকতেন এটা কেউ পৌঁছতে পারতেন না। সন্ধ্যের মতন বাবার কষ্ট হবে, তোমরা এবার বাড়ি চলে যাও। তাহলে সীমায়ের বোধ হয় শেষে আর সীমাকে তিনি এনে রাখতেন, কিন্তু এই স্বামীজিদের থাকতে দিতেন না। ওদের বাবার এখন কষ্ট হবে, বাবা এখন ঘুমাবে, বাবা বিশ্রাম নেবে, তোমরা এখানে কি করছো, এবার বাড়ি যাও, দরজাই বন্ধ করবে। কারণ তিনি তো জমিদার রে বাবা, তার তো মেজাজ অন্যরকম ছিল। তিনি চলে গেলেন, এবং যারা ভক্ত, আমি নই, ভক্ত হচ্ছে তারা বলবেন এগুলো সব ঠাকুর সাজিয়েছেন। আপনি হিস্টোরিক্যাল ডিজাইন বলেন, হিস্টোরিক্যাল ডিজাইনের মজা হচ্ছে আপনি নামুন বা মানুন বা না মানুন, প্রত্যেক জিনিসের সিচুয়েশনাল ব্যাকগ্রাউন্ড তৈরি হয়। এই মথুর মোহন বা দ্যাট সিচুয়েশনাল ব্যাকগ্রাউন্ড, কারণ এই ঠাকুর প্রতিষ্ঠিত হয়েছেন, এবার তার নামে কলকাতা থেকে সবাই আসতে শুরু করলো, এবং তার স্ত্রীও তার সঙ্গে আসতে শুরু করলেন, এবং তিনি চলে গেলেন, স্ত্রীকে রেখে গেলেন, স্ত্রী হচ্ছেন সঙ্গজননী হয়ে গেলেন। এই প্রত্যেকটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড ছিল, আলটপকা কিছু ঘটেনি। দেখুন, অলডাস হাক্সলি, তিনি তোমার নাম জানতেন, কিন্তু তখন সমাজে মেয়েরা ছেলের সঙ্গে মিশতো না, ফলে হাক্সলি এসে মহেন্দ্রনাথের সঙ্গে, শ্রীমার সঙ্গে দেখা করে, মার সঙ্গে দেখা করেননি না। আর প্রধানত সেটা নিবেদিতারা মহিলা বলে দেখা করতে হতো, গুডবিন তো দেখা করেননি। মিস্টার মিসেস সেভিয়ার তো কলকাতা ছিলেন 1897, মার সঙ্গে দেখা করেননি। নিবেদিতা দেখা করেছিলেন কেন? মহিলা ছিলেন। আপনার কাছেই তো শোনার একটা, যে একজন কোন ম্যাজিস্ট্রেট চন্দননগরে, সেইখানে পর্দার আড়ালে তিনি আর্গুমেন্ট করেছিলেন, করে সেই ফাইনালি তিনি তো চেঞ্জ করেছিলেন। ব্রিটিশ হিস্ট্রিতে রামকৃষ্ণ মিশনের সঙ্গে দুবার অর্ডার দিয়ে তারা উইথড্র করেন। এক হচ্ছে সেই ম্যাজিস্ট্রেট করেছিলেন ডিএম হুগলি, এবং আরেকজন হচ্ছে লর্ড কারমাইকাল। তিনি যে রামকৃষ্ণ মিশনকে ব্যান করার কথা বলছেন, তিনি সেটাকে উইথড্র করেছিলেন। অসাধারণ অসাধারণ অসাধারণ। শ্রীমায়ের সম্বন্ধে কৌতূহল সীমাহীন। আমরা এই আমাদের সময়ের প্রতিবন্ধকতা সত্ত্বেও আজকে শ্রীমা সম্বন্ধে যেটুকুনি আলোচনা করলাম, সেটুকুনি যদি আপনাদের উপকারে লাগে, তাতেই আমাদের এই উদ্দেশ্য সফল হবে বলে আমরা মনে করি। আশা করি আপনারা আজকের আলোচনা উপভোগ করেছেন। এইভাবেই আমরা আলোচনা করে যাবো। আপনারা ভালো থাকবেন। নমস্কার।